নমস্কার, আমি বিশ্বজিৎ। পডকাস্ট অ্যান্ড মোর আমাদের এই ইউটিউব চ্যানেল, পডকাস্ট প্ল্যাটফর্ম। আমি এবং লাবণ্য শুরু করেছি নানান ধরনের মানুষের সাথে আমাদের আড্ডা, আলোচনা এবং আরও অনেক কিছু জেনে নেওয়া, আরও অনেক মানুষকে চিনে নেওয়া, আরও অনেক মানুষের কাজ সম্বন্ধে জেনে নেওয়া এবং সেগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করাই হচ্ছে মূল যে জায়গা পডকাস্ট অ্যান্ড মোর। সেরকম একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা যে মানুষটির সাথে কথা বলবো তিনি একটি সংগ্রামী মানুষ, লড়ে যাচ্ছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন এবং লড়তে লড়তে কখনো উনি জিতবেন সেরকম একটা ভাবনাও রেখেছেন। ইনফ্যাক্ট অনেকটা পথ পেরিয়েওছেন জেতার দিকে। আজকে আমরা কথা বলবো শুভব্রত গাঙ্গুলির সাথে। শুভব্রত গাঙ্গুলির একটা দারুণ ডাকনাম আছে, সেটা নয় অন ক্যামেরা বলছি না, পরে কখনো বলবো। কিন্তু ওই যে সংগ্রামের কথা বলছিলাম না, সংগ্রামটা হচ্ছে কালি কলমকে সাধারণ মানুষের জীবনে আবার প্রবেশ করানো। আসলে অ্যাপ্লিকেশন লেটার থেকে রেজিগনেশন লেটার, প্রেমপত্র থেকে একেবারে প্রত্যাখ্যান পত্র, যাই বলি না কেন, একটা সময় পেন দিয়ে, কালি দিয়ে, কাগজ দিয়ে লেখার একটা দারুণ প্রচলন ছিল। সেটা আস্তে আস্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে গেছে, আর এখন পুরো ব্যাপারটাই হোয়াটসঅ্যাপে কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মাধ্যমে। তবে আজকে যে মানুষটির সাথে কথা বলবো বলছিলাম, তাকে স্বাগত জানাই, শুভব্রত গাঙ্গুলি। নমস্কার দাদা। নমস্কার নমস্কার নমস্কার। পেন, কালি, কলম নিয়ে আপনার সংগ্রাম, আপনিও সংগ্রাম করছেন, অন্য ধরনের সংগ্রাম করছেন, ঠিক হয়তো মাঠে ময়দানে নয়, কিন্তু যে কোনো সংগ্রামেরই একটা মাঠ তো লাগে। আপনার মাঠটা হয়তো আপনার নিজের তৈরি করা একটা মাঠ। তো আপনার এই জার্নিটা শুরু কেন করলেন? প্রথম কথা হচ্ছে, শুরু করব বলে তো শুরু করিনি সেভাবে। আমাদের তো কলেজ অবধি পেনেতেই লিখতে হতো, মানে ঝর্ণা কলম বা ফাউন্টেন পেনেই লিখতে হতো। কলেজ অবধি পরীক্ষাও ঝর্ণা কলমেই দিয়েছি। দিয়ে তখন থেকেই একটা, কিন্তু তখন তো কলেজে একটা পেন, স্কুলে পেন, বড় জোর গায়ে কালি ছেটানোর জন্যে। এতে অত তো পড়াশোনা নিয়ে, পেন নিয়ে অত কেউই ছোটবেলায় ভাবে না, আমিও ভাবিনি সত্যি কথা। পরবর্তীকালে এটা যেটা হয়, আমি মাঝখানে কাজে খুব থাইল্যান্ড যেতাম, ব্যাংককে। তো ব্যাংককে একটা সুকুমবিদ বলে রাস্তা আছে আমাদের এই পার্কশিটের মতন। তো কাজ হয়ে গেলে সন্ধ্যেবেলা ওখানে হেঁটে কি করব, কাজ সারাদিনের কাজ হয়ে গেছে, হাঁটতে হাঁটতে রাস্তায় ফুটপাতে প্রচুর রেপ্লিকা মবলা পেন দেখি, রাস্তায় বিক্রি হতো ফুটপাতে। তো তখন একটা দুটো কিনি, সেই পেনগুলো এখনো আমার কাছে আছে। এবং মানে অদ্ভুতভাবে যেটা মাথায় স্ট্রাইক করে সেটা হচ্ছে যে চীনেরা এত ভালো রেপ্লিকা তৈরি করছে, তো ওরা নিজেরা ব্র্যান্ডিং করে না কেন? কেননা ব্র্যান্ডিং আমার একটা মানে পছন্দর সাবজেক্ট। তো ওই চীনেরা ব্র্যান্ডিং করে না কেন? তো সেই নিয়ে তখন কিছু প্রচুর মবলা পেন কিনে ফেলি। আমি একটু হুচুকে মানুষ, একটু ধমকিতে চলি টাইপের। তো উঠেছে তখন প্রচুর মবলা পেন কিনে দিই, মানে ওই ফুটপাতের মবলা, দামি মবলা না, সত্যিকারের মবলা না। ওই কিনে এনে তারপর লিখতে, সেই পেনগুলো এখনো আছে, এখনো খুব ভালো লেখে। এবং এখনো তার উত্তর জানি না, বা হয়তো অনেক রকম মেয়ে বানিয়েছি, তৈরি করেছি, ভেবেছি, কিন্তু দ্য ফ্যাক্ট রিমেন্স যে অত ভালো পেন, অত ভালো রেপ্লিকা কেন থাকে, নিজের নয় কেন? আমি আমার তৈরি, আমার ব্র্যান্ড, আমার সেটাকে না করে একটা বিলিতি ব্র্যান্ডের বা একটা জার্মান ব্র্যান্ডের বা একটা বিদেশি ব্র্যান্ডের ওরা কেন করেছে? এটা করতে করতে তারপরে পেন নিয়ে তখন ইন্টারেস্ট বাড়তে থাকে। বাড়তে বাড়তে পেন, আরো পেন সংগ্রহ করি। দেখবেন যে কোনো লোক যখন কেউ সংগ্রহ করে, সংগ্রহটা দুভাবে হয়। হয় প্রথম স্টেজেতে লোকে হোর্ডার্স হয়, যা যেখানে পেন পাচ্ছি তুলে নিচ্ছি, ড্রয়ার খুঁজে হাতড়ে পুরনো পেন বার করছি, কারুর কাছে থাকলে চাইছি, এরকম যেখানে যাচ্ছি কিনা। এখানে কলকাতায় আপনার এই এসপ্ল্যানেডেতে পেন হসপিটাল আছে, আছে পুরনো পেনের দোকান, সেখান থেকে প্রত্যেক সপ্তাহে যাচ্ছি, গিয়ে পেন কিনছি। কিন্তু এটা হোর্ডিং করে, এবং এটা একটা কি বলবো, একটা হরাইজেন্টাল কাইন্ড অফ একটা কালেকশন বা হয়। আর তারপরে যেটা হয়ে যায়, এখান থেকে আস্তে আস্তে জিনিসটা ভার্টিক্যাল হয়। ভার্টিক্যাল কখন হয় না, যখন লোকে ওই সাবজেক্টটাতে ঢুকতে থাকে। এবার সাবজেক্টটাতে আপনি যখন ঢুকতে থাকেন, ওই ডোমেনে নিয়ে যখন আপনি পড়াশোনা করতে থাকেন,
তখন আপনার ওই অত জায়গা থেকে কমতে কমতে আপনার একটা ফোকাস পায়, এই হবিটা বা কালেকশন বলুন, হবি বলুন, হবিটা একটা ফোকাস পায়। ফোকাস পেলে কি হয়, তখন লোকে সব পেন থেকে শুরু করে হয়তো একটা পার্টিকুলার জনারের পেন, আমার ক্ষেত্রে যেটা হয়ে যায় ভারতীয় পেন, ভারতবর্ষে তৈরি ভারতীয় পেন কালেক্ট করা, পুরনো পেন। এবার তা বলে কি আমার কাছে পার্কার ডুওফোল্ড নেই বা সনিকের নেই বা মবলা নেই, আছে, সব পেনই আছে, কিন্তু মেন ফোকাসটা সরে এসে যায় ভারতবর্ষে তৈরি পেনের দিকে। এবার ভারতবর্ষে তৈরি পেন নিয়ে যখন পড়াশোনা করতে শুরু করলাম, তখন দেখলাম যে এই ব্যাপারে পড়াশোনা খুব কম হয়েছে, বা আপনার একটা লেখা খুব কম আছে, বা কাগজ, যেরকম এখনো ফাউন্টেন পেনের উপরে দুটো তিনটে ছাড়া সারা পৃথিবীতে কোনো বই নেই। ফাউন্টেন পেনের ইতিহাস, কি করে ফাউন্টেন পেন হলো, কেন ফাউন্টেন পেন ভালো হলো, কেরম করে তার বিবর্তন হলো, কেরম করে সেই ফাউন্টেন পেন একটা তুমুল সুনামি, ডট পেনের সুনামির সামনে সেই ফাউন্টেন পেন একদম প্রায় ভেসে গেছিল, কেরম করে সেই ফাউন্টেন পেন এই আজকে ডিজিটাল ড্যামনেশনের দুনিয়ায় আবার ফাউন্টেন পেন ফেরত আসছে। এই গল্পটা কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে কোথাও লেখা নেই। এরকম যে পড়তে পড়তে আমি প্রথমে একটা ব্লগ শুরু করি, একটা ব্লগ লেখা। এই যে আপনি ফাউন্টেন পেনের ইতিহাসের দিকে নজর দিচ্ছেন বা বলছেন, এখানে আমারও জানার বিষয় বা সাধারণ মানুষও জানতে চাইবেন যে ফাউন্টেন পেনের এই জার্নি বা পেনের জার্নি ইন ওয়ার্ল্ড কিভাবে শুরু হলো, এটা যদি খুব ছোট করে বলেন। তো এই যে আমরা ছোটবেলায় সে ড্রপার দিয়ে ভর্তি করতাম, পরে কার্ট্রিজ এলো, এই ভাগগুলো কি এইভাবেই হয়েছে? এইভাবেই হয়েছে, এবং এটা পুরো জিনিসটাই, এটা তো একটা বিবর্তনের মধ্যে দিয়ে প্রসেসটা গেছে। আস্তে আস্তে করে যত আমরা দেখেছি যে একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের একটা সলিউশন এসছে। এই যে প্লেনে উঠলে কালি আগে হয়ে যেত কেবিন প্রেসারের যে ডিফারেন্সের জন্য, বা আমাদের লিখতে লিখতে যে কালি ড্রপ করতো বা কালি বেরোতো, এগুলো আস্তে আস্তে করে যেরকম টেকনোলজি বেরিয়ে এগিয়েছে সেরকম এগুলোকে সলভ করে না। কিন্তু কার্ট্রিজের একটা ব্যাপার আছে, আমাদের আজকে যে আমরা ফাউন্টেন পেন নিয়ে যে ফাউন্টেন পেন ফেরত আসছে বলে, বা ফাউন্টেন পেন ফিরিয়ে আনতে আমরা যে এতটা যে চেষ্টা করছি, তার একটা প্রধান কারণ হচ্ছে যে ফাউন্টেন পেন ইজ পারহ্যাপস, বা ঝর্ণা কলম পারহ্যাপস দ্য মোস্ট সাস্টেনেবল রাইটিং অপশন। কেন না, আজকে একটা ডট পেন, এই ডট পেনটার কত ওজন, কত, এটা 10 গ্রাম ওজন, ম্যাক্স টু ম্যাক্স। এটা যাই 1 টাকা 2 টাকা 5 টাকা যাই দাম হোক, 10 গ্রাম ওজন। একটা ছাত্র একটা স্কুলে যে পড়ে, সে অন অ্যান অ্যাভারেজ সপ্তাহে এরকম 3খানা পেন ইউজ করে, তাহলে মাসে কটা, তোমায় এবার অঙ্ক উত্তর তোমায় দিতে হবে। সপ্তাহে 3টে করলে মাসে কটা করে? 3 into 4 করুন, মাসে 12 থেকে মাসে 12খানা থেকে 14টা। 15খানা, হ্যাঁ, 14খানা 15খানা পেন মানে হচ্ছে ইন্টু 10, 150 গ্রাম, ইন্টু 12 মাস, 15 12 কত? আমি অঙ্কে কাঁচা। আচ্ছা, অঙ্কে কাঁচা, যাই হোক সেটা একটা হয়। ইন্টু সে কত বছর পড়ছে? মিনিমাম 15 ইয়ার্স। 15 বছর। পরীক্ষার সময় 4টে 5টা করে বেশি। এই পেনগুলো, এই এত যে একটা বাচ্চা একটা স্কুলে একটা ক্লাসে এত যদি করে, এবার এটা তো ট্রাঙ্কেটেড, এটা তো উঠছে পিরামিডটা, সে যখন মাধ্যমিক স্টেজে যাচ্ছে, মাধ্যমিক কত পরীক্ষা দেয়, তো তাহলে কত পেন তোমার এরকম তৈরি ইউজ হচ্ছে। এইটাকে তুমি কি করছো, ওই পেনটা নিয়ে তুমি ফেলে দিচ্ছ, কেননা 2 টাকা গায়ে লাগে না। এবার ফেলে দিলে এই পেনটা কোথায় যাচ্ছে? হয় আমাদের ড্রেনেজ সিস্টেমে যায়, নয় আমাদের রিভারাইন সিস্টেমে যায়, নয় আমাদের ওশানসে যায়। গিয়ে কি হচ্ছে, পলিউশন, এটা তো গলে যাবে না কালকে, এটা তো সাস্টেনেবল নয়, এটা তো ইকো ফ্রেন্ডলি না, এটা তো মানুষের মাটির সঙ্গে মিশে যাবে না, এটা প্লাস্টিকের একটা আস্তরণ আমরা তৈরি করে দিচ্ছি। 1 2, এই প্লাস্টিক তৈরি করতে, এই ভেতরের এর যে কালি আছে, বা এর ভেতরে যে তোমার টিউব আছে, এইগুলো তৈরি করতে আমাদের কি লাগছে? ইলেকট্রিসিটি লাগছে। এই ইলেকট্রিসিটি আমরা কোত্থেকে পাচ্ছি? ফসিল ফুয়েল পুড়িয়ে। তাতে কি হচ্ছে? তোমার কার্বন ফুটপ্রিন্ট বাড়ছে। তো এইটা টোটালি একটা
লজিক্যালি ইকোসিস্টেমের অপোজিট। ইকোসিস্টেমে একটা বিরাট বড় সজোরে চপেটা ঘাত হচ্ছে এই প্লাস্টিকের পেন। আচ্ছা, এবার তুমি বলবে প্লাস্টিকের পেন তো আমরা ইউজ করি না, আমরা তো কম্পিউটার ইউজ করি, আমরা তো হ্যাঁ, আমার digital। প্রশ্নটা এখানে, আচ্ছা, মানে দের ইজ আ ফাইট বিটুইন দিস বল পেন, ফাউন্টেন পেন আর এই হ্যাঁ, ডিজিটাল। হ্যাঁ, এটাও বলছি। মানে এবার আমরা তো সবাই এবার এখন এইটা এগুলোকে এটা লিখছি। কিসে চলছে? এটা তো পিছনে একটা ব্যাটারি আছে। হুম হ্যাঁ, এই ব্যাটারিটা তুমি ডিসপোজ করবে কি করে? ওই এক প্রবলেম। হুম হুম হ্যাঁ, হুম। হাইলি। আচ্ছা, এটাতেও তোমার পাওয়ার, এর তৈরি করতেও এর যা কার্বন ফুটপ্রিন্ট বা তৈরি করতে যেটা লেগেছে সেটাও তোমার এতে। কিন্তু এই পেনটা বছরের পর বছর ইউজ করা যায়। আমি খালি কালি ভোর বল লিখবো। ইনফ্যাক্ট এইটা আমার দাদুর পেন। আচ্ছা, দাদু লিখেছে, বাবা লিখেছে, আমি লিখছি। এবার এই যে তিন পুরুষ ধরে আমরা একটা পেন করে যাচ্ছি। এটা ইমোশনাল যুক্তি জুড়ে থাকে ইমোশনের শুধু। কথা ছেড়ে দাও রে বাবা, ইমোশনের কথা ছেড়ে দাও। পৃথিবী বড় কষ্টে আছে। শুধু পৃথিবী কষ্টে নেই, পৃথিবীর ভবিষ্যৎ, আমাদের ছোট ছেলে মেয়েরা কষ্টে আছে। কেন কষ্টে আছে না, দেখো এই পেনটা আমি তখন বললাম ক্যাপিলারি অ্যাকশন। হুম এই পেনটাতে দিয়ে যখন তুমি লিখছো কালিটা অটোমেটিক্যালি ফ্লো করছে। কেন? সেই জন্য বলে যে ফাউন্টেন পেনে লেখা হচ্ছে দ্য ডান্স অফ নিব অন পেপার। হ্যাঁ, কালিটা ফ্লো করছে। আর এই পেনটাতে যখন লিখছো, এটা 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 ওয়াটার বেসড, এটা অয়েল বেসড কালি। এইটাতে যখন লিখছো এর মুখে একখানা বল আছে, ওই জন্য বল পয়েন্ট পেন হুম বলে। হুম এইটা দিয়ে যখন লিখছো গাইড জোর দিয়ে চেপে লিখতে হয়, হুম হুম না লিখলে তোমার লেখা বেরোবে না। হুম। এবার সেই যখন চেপে যখন লিখছো, তাতে তোমার প্রবলেম যেটা হচ্ছে, তোমার বাচ্চাদের হাতে ফিঙ্গার আর্থারাইটিস হয়ে যাচ্ছে। সারাদিন যদি টিক 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 করে করে, তোমার এখানে তো নার্ভ এন্ড গুলো আছে, নার্ভ এন্ড গুলো আছে বললে তাদের নানা রকম অসুখ করছে। সেই জন্য আমরা চাইছি বাচ্চারা কালি কলমে ফেরত আসে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করছি। ধরুন আমাকেও তো প্রচুর লেখালেখির কাজ করতে হ্যাঁ, হয়, পাঠাতে হয়, আমরা নিজেরা পত্রিকা করি, অন্যান্য অনেক কিছু লিখতে হয়। এবারে লিখে আমি যে কাউকে পাঠাবো, ধরুন আমি হার্ড কপিতে লিখলাম, কাগজে ফাউন্টেন দিয়ে লিখলাম, লিখে সেটাকে যে পাঠাবো ডিজিটালি, নয় সেটাকে স্ক্যান করতে হবে বা সেটাকে অন্য কোনো ফরম্যাটে করে পাঠাতে হবে, মূলত স্ক্যানই যদি ধরি। কিন্তু সেটা যদি আমি মোবাইলে বা ল্যাপটপে লিখি, একটা করলাম, একটা পিডিএফ পাঠালাম, কি লেখাটা মেল করে দিলাম, ব্যাপারটা ইজি হয়ে গেল। সেটা কিন্তু পেন দিয়ে লিখে কি আজকের যুগে, আজকের সময়, আজকের পৃথিবীতে এত সহজে পাঠানো সম্ভব? তুমি প্রেম করো? উত্তর দিন আপনি। একটা না না, উত্তর হচ্ছে একখানা হোয়াটসঅ্যাপ করে একটা মেয়ের কাছে প্রেম নিবেদন করো, আর একটা হাতে লিখে আই নো পাঠাও। দ্যাট, আমি বলছি দুটোর মধ্যে টেকনিক্যালিটিটা। টেকনিক্যালি কথা না, কথা হচ্ছে যে আমি লিখছি ডেফিনেটলি অনেক বেশি কনভিনিয়েন্ট। হ্যাঁ আজকের দিনে হ্যাঁ দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে কম্পিউটারকে বা ল্যাপটপকে বা তোমার ডিজিটাল ডিভাইসকে আমরা তো কেউ অস্বীকার করতে পারবো না, কারেক্ট কারেক্ট। অস্বীকার করতে পারবো না। আমি অস্বীকার করছিও না। হুম, আমি যেটা বলছি সেটা হচ্ছে দ্য প্লেজার দ্যাট আই নো, of দ্যাট ইজ writing ক্লিয়ার, দ্যাট ইজ ক্লিয়ার। with a pen and হ্যাঁ ink is much greater, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমার, যখন আমরা ছোটবেলায়, তো তোমার বলেছিল কিনা জানি না, আমার মা বারবার বলতো লিখে লিখে পড়, লিখে লিখে পড়। লিখে লিখে পড়লে কি হয় যে দ্য রিটেনশন অফ নলেজ ইজ মাচ বেটার। হুম তুমি কম্পিউটারে ওখানে যখন লিখছো, একটা জিনিস মনে রাখবে, তুমি তো আজকে শুধু লিখছো না, তোমার আরো বেশি কনভিনিয়েন্ট হয়েছে হুম ওয়ার্ডে তুমি লিখছো, হুম হুম আরো বেশি কনভিনিয়েন্ট হয়েছে গ্রামারলি ইউজ করছো। হুম তাতে করলে কি হচ্ছে, তুমি লেখার আগে ও তোমাকে ঠিক করে দিচ্ছে। হুম তোমার ভাবার আগে কম্পিউটার ভেবে নিচ্ছে যে তুমি কি লিখতে যাচ্ছ। হুম। স্পেলিং কারেকশনস হয়ে যায়। কারেকশন হয়ে হুম যাচ্ছে। হুম কারেকশন হয়ে যাচ্ছে বলে তোমার রবীন্দ্রনাথ কোনোদিন কম্পিউটারে লিখতে পারতো না। কেন না, তাহলে তো হিজিবিজি কেটে ওই হুম। ওখানে ডুডলিং করতে পারতো না। কাটাটার মধ্যে একটা সৌন্দর্য ছিল। ওই যে ডুডলিংটা, ওই হ্যাঁ ডুডলিংটা আনতে পারতো না। হ্যাঁ, তুমি কম্পিউটারে ডুডলিং করতে পারবে? ঠিক আচ্ছা, ঠিক। এক নম্বর গেল। দু নম্বর হচ্ছে যে তুমি যখন হাতে লিখছো, তোমার মাথায়, ব্রেনেতে জিনিসটা কি লিখবে সেটা ঠিক হুম হচ্ছে। হুম হুম সেটা সেখান থেকে হাতে আসছে সোল দিয়ে, কেননা হুম মনটা তো তোমার, তোমার ভালোবাসার জায়গা থেকে জিনিসটা হাতে আসছে। সেই লেখাটা তোমার কাগজে যাচ্ছে। হুম আর কম্পিউটারে যখন লিখছো, তুমি লিখছো, কম্পিউটার গ্রামারলি তোমাকে বা এআই তোমাকে বলে দিচ্ছে এটা এরকম করতে হবে। এটা করতে গেলে কিছু দিনের মধ্যেই তোমার লেখার যে এবিলিটিটা, যেটা এত বছর ধরে করে চেষ্টা করে শিখে এসছো, সেই এবিলিটিটাই নষ্ট হয়ে যাবে।
সেই জন্য সারা পৃথিবী যে কষ্টে আছে, খালি পৃথিবী কষ্টে আছে না, বাচ্চারাও কষ্টে আছে, আমরাও কষ্টে আছি। তার মানে আমরা কি এটা বলতে পারি যে ডিজিটাল মাধ্যমে যে লেখাগুলো, ল্যাপটপ, কম্পিউটার, সেটা একটা অংশ, একটা জোন, একটা জনর, সেটা দিয়ে প্যারালালি যাচ্ছে যাচ্ছে। অন্যদিকে পেন, কালি, কলমের যে আপনার যুদ্ধ বা সেটাকে এস্টাবলিশ করা, রিভাইভ করা, সেটা একটা অন্য প্ল্যাটফর্ম, কিন্তু সেটা অনেক সাস্টেনেবল, অনেক দীর্ঘস্থায়ী এবং পরের জেনারেশনের ক্ষেত্রে অনেক মূল্যবানও বটে, শুধু না, এবং এবং স্বাস্থ্যকর স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর, এবং ধরো একটা হাতের লেখা সুন্দর, হ্যাঁ, একটা দারুণ ইমোশনাল অ্যাটাচমেন্ট দারুণ বটে। সুন্দর কারেক্ট। হাতের লেখা একটা, হ্যাঁ। সেই হাতের লেখার সুন্দর, যে সৌন্দর্যের যে ব্যাপারটা থাকে, সেটা তুমি ফন্ট চেঞ্জ করে আনতে পারবে তোমার একটা প্রিন্ট আউটের এতে? আসে না। হাতের লেখা সুন্দর হলে লোকের কনফিডেন্স বাড়ে। বহু জায়গায়, ব্যাঙ্গালোরে আমার পরিচিত একজন, তারা অনেকদিন ধরে রিসার্চ করছে এবং কাজ করছে যে এই যে তরুণ প্রজন্মের মধ্যে যে একখানা সুইসাইডাল প্রবণতা অনেক বেড়ে গেছিল, সেইটাকে ওভারকাম করার জন্য তারা তাদের হাতে ঝর্ণা কলম, কালি তুলে দিচ্ছে বাচ্চাদের, যারা সুইসাইডাল বাচ্চা। কেন না, ওরা দেখেছে যে যারা সুইসাইডাল হয় তারা কেন হয় না, তাদের একটা নিজের উপরে কনফিডেন্সের অভাব থেকে, একটা জায়গা থেকে একটা ডিপ্রেশনের জায়গায় চলে যায়, সেখান থেকে তারা সুইসাইডাল হয়। সেই কনফিডেন্সের জায়গায় অভাব কেন হয় না, প্রাইমারিলি হয় প্রেমে প্রত্যাখ্যাত হয়েছে, বা তাদের রেজাল্ট খারাপ হয়েছে। দুটোই কিন্তু কেন হয়েছে না, হাতের লেখা খারাপ বলে। তো হাতের লেখা খারাপ, হাতের লেখা যদি ঠিক করা যায়, তাহলে এই এতটা জায়গাকে আমি কন্ট্রোল করতে পারবো। সেই জিনিস তো করছে লোকে, কেউ হচ্ছে। সুতরাং হাতের লেখা, কালি, কলম এ থাকবে। কম্পিউটার যেরকম আছে, কম্পিউটার নিজের জায়গায় থাকবে, কম্পিউটার নিজের কাজ করবে, কিন্তু এআই যদি সব করে বের করে দেয়, সেটা হবে না। ঠিক। তোমাকে সকালবেলা উঠে গেলাসে থেকে চুমুক দিয়ে দুধ খেতেই হবে। হ্যাঁ, তো এআই তোমার দুধটা খেয়ে নিতে পারবে না। আপনি এখনো অবধি কত পেন কালেক্ট করেছেন? বহু পেন কালেক্ট করেছি। ইন নাম্বারস? দেখা নাম্বার বলতে চাই না, ফর দ্য সিম্পল রিজন, বাড়িতে একে খুব গন্ডগোল হয়, বাড়িতে বউ আছে, মা আছে, তারা একদম পছন্দ করে না ভাঙা পেন কুড়িয়ে আনে এখান থেকে, জমায় হাজার হাজার টাকা খরচা করে পেন কেনে, এটা পছন্দ করে না। ওই জন্য নম্বর টম্বরে যেও না, কিন্তু যতটা আমার স্বাস্থ্যের পক্ষে মানে এবং সংসারের শান্তির পক্ষে শান্তি বজায় রাখার পক্ষে, তার থেকে বেশি। বেশ। তো আপনি ক্যাম্পেইন নিশ্চয়ই করছেন নতুন প্রজন্মের কাছে এই পেনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, বা আমরা নানা স্কুলে, কলেজে, সব জায়গায় বাচ্চাদের কাছে যাই। আমি তো নিজে বহু স্কুলে গেছি, বাচ্চাদের। আমার একটা ব্লগ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি পেনের হিস্ট্রি, পেনের এইসব নিয়ে কথা বলি। অন্যান্য যারা কালেক্টর আছে বা এক্সপার্ট আছে, তাদের নিয়ে আসি। একটা সারা পৃথিবী জুড়ে ফাউন্টেন পেন নিয়ে যারা কাজ করছে, তাদের আমি একটা অ্যাওয়ার্ড দিই। এটা এই বছর 7th কলকাতায়? হ্যাঁ, কলকাতায়। আচ্ছা। শুধু কলকাতায় না, কিন্তু বাইরের থেকে লোকেরা আসেন। যেরকম গত বছর ডক্টর বিবেক দেবরায়কে দেওয়া হয়েছিল, উনি আনফর্চুনেটলি মারা যান তারপরে, কিন্তু ওনাকে দেওয়া হয়েছিল। প্রফেসর কেসি জনার্দনকে ব্যাঙ্গালোর থেকে দেওয়া হয়েছিল, প্রফেসর পিটকারকে দেওয়া হয়েছে বম্বে থেকে। নানা জায়গা থেকে এরকম এক্সপার্টদের আমরা অ্যাওয়ার্ড দিই। আমরা বাচ্চাদের কাছে যাই, স্কুলে, কলেজে, এবং যেরকম ভাবে যত জায়গায়, যে কোনো প্ল্যাটফর্ম থেকে, আজকেও যে এখানে এসছি, আমার তো ইন্টারেস্ট একটাই, যদি দেখে দুটো বাচ্চাও যদি ফাউন্টেন পেন, কালি, কলম হাতে তুলে নেয়, আমার সেটাই আমার জয়। একটা সময় আমরা কিন্তু পেন গিফট করতাম। হ্যাঁ, এখনো আসছে, এখনো আসছে, এবং বহু লোক এখন স্পেশালি কর্পোরেট গিফটিং এর এতে পেন, কালি খুব এসে গেছে। বিয়েতে বর বউয়ের মেলানো পেনের সেট আজকাল এসছে, নানা রকম, অনেক কোম্পানি কাজ করছে, পৃথিবী জুড়ে কাজ হচ্ছে। তো আপনি তাহলে এই যে আপনার একটা সংগ্রাম, এই যে লড়াইটা, আবারও হাতের লেখাটাকে সুন্দর করা, ফাউন্টেন পেনটা ফিরিয়ে আনা, সেটার জন্য আপনার নিজের কাজের বাইরে তো একটা সময় দেওয়া, এই সময়টা জাস্ট এই পাগলামের জন্য, এই ভালো লাগার জন্য আপনি তো অনেক বছর ধরে ব্যয় করছেন, এবং এটা আপনি চালিয়ে যাবেন বলে তো মনে হয়। চালিয়ে যাবো 100%। 30 বছরের উপর হয়ে গেছে। আচ্ছা। তো আরো মানে পেন জমাচ্ছি প্রায় 30 বছর, তার থেকে বেশিই হবে। তো আরো আরো চালিয়ে যাবো, আর যতদিন পারবো নিশ্চয়ই করবো। আপনি ব্লগিং বা এই যে ইউটিউব চ্যানেল আপনার যেগুলোতে আছে, সেগুলো কি সবই পেন রিলেটেড লেখা? সব পেন রিলেটেড।
পুরো খালি ফাউন্টেন পেন, খালি অ্যাক্সেসরিজ। আচ্ছা, সেখানে ইতিহাসও আসছে। হ্যাঁ, পেনের ইতিহাস, আচ্ছা। পেনের গল্প, ইন্ডিভিজুয়াল গল্প, হুম হুম কে কোন পেন দিয়ে লিখতো, পেনের বিবর্তন কেরম করে হয়েছে, পেনের কি কি হুম ফিলিং সিস্টেম আছে, হুম হুম কোন পেনটা এইখানে কলকাতায় যে পেন তৈরি হয়, হুম হুম জাপানের পেন, জার্মানির পেন, নানা পেন, নানা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। যেরকম জার্মানির পেনের নিব যেটা, ওদের যেটা ফাইন নিব, সেটা জাপানের পেনের মিডিয়াম নিবের, কেননা লেখার সূক্ষ্মতা আলাদা। জার্মানদের মোটা হাত, ওদের লেখার ধরন একরকম, জাপানিদের লেখা অনেক সূক্ষ্ম, হুম। হাতের সাইজও অনেক ছোট, সেই জন্য পেনের নিবের সাইজ চেঞ্জ হয়। এরকম নানা রকম জিনিস আছে। রবীন্দ্রনাথ বা নেতাজি কি ধরনের পেন ব্যবহার করতেন? অনেকে অনেক ধরনের পেন, দেখুন ওই সময় প্রাইমারিলি কিন্তু ছিল ডিপ পেনের সময়, আচ্ছা। তারপরে পেন আসে, মানে ফাউন্টেন পেন হুম আসে। হুম জার্মানিতে রবীন্দ্র এই সুভাষ বোসের সোনিকেন পেন ছিল একটা, সেই পেন কোথায় আমি জানি না। ওনার পেন নিয়ে নানা পড়াশোনা হচ্ছে। ওনার রবীন্দ্রনাথ যেরকম দিয়েও লিখেছিলেন, আমাদের লক্ষ্মী পেন দিয়ে, আর এন শাহ লক্ষ্মী পেন দিয়ে উনি লিখেছেন এরকম নানা। ওনার তারপরে ইস্টার ব্রুকের একটা পেন ছিল, সেইটা দিয়ে নানা রকম পেন দিয়ে ওনারা লিখেছেন। হুম হুম। তো আজকে তো আড্ডা প্রায় শেষের দিকে। আপনি আমাদের কাছে এলেন, এই প্ল্যাটফর্মে এলেন, আমাদের তো ভালো লাগছেই। আপনি কি মেসেজ দেবেন যারা আপনাকে দেখছে, এতটা কথা শুনলেন, আপনার এই যে পেন কে ইউজ করার জন্য আপনি যে উদ্বুদ্ধ করছেন, ইন্সপায়ার করছেন নেক্সট জেনারেশন বা আমাদের জেনারেশন, তাদের জন্য আপনি কি বলতে চান? একটা একটু লিখে দেখুনই না, হাতে লিখে দেখুন একবার। দেখুন ইলেকশনের সময় সবাই এসে আপনাকে বলবে, অন্য সবাইকে তো দেখেছেন, একবার আমাকে একবার সুযোগ দিয়ে দেখুনই না, সেই রকমই বলবো। আমাকে না, ফাউন্টেন পেনকে একটা, ঝর্ণা কলমকে একটা সুযোগ দিয়ে দেখুন, লিখে দেখুন। বাঙালি ছেলে বুকে পেন নেই, এখন পিএন না পিএআইএন সেটা আর আমি বলছি না, বুকে পেন নেই এটা হয় না। আপনাকে বুকে একটা পেন নিয়ে যেতে হবে, পেন একটা থাকতে হবে, পেন দিয়ে লিখুন, ভালো লাগবে। তাহলে বলছেন প্রেমপত্র লেখাটা আবার ফেরত আসবে, প্রেমপত্র বলছি, পত্র, পত্র পত্র ওই এসএমএস করে আই লাভ হবে ইউ না, লিখলে ঠিক হয় না, ফোনেও বলাটা শ্রেয় নয়। ফোনেও বলাটা ঠিক একটা হয় না। প্রেমপত্রের যে মাধুর্য রয়েছে, যে আকর্ষণ রয়েছে, সেখান থেকে রাজ কাপুর তো গানও বানিয়ে ফেলেছিলেন, "ও মেরা প্রেমপত্র পড়কর", তাই না? তো তার একটা মাধুর্য আকর্ষণ এখনো আছে, এখনো পরবর্তীকালেও আছে, থাকবে। আগেও থাকবে, ভবিষ্যতেও থাকবে, কেননা যতদিন মানুষ থাকবে ততদিন প্রেম থাকবে। ঠিক। প্রেম করতে গেলে তো লিখে দিতে হবে। এবং পেনের প্রতি প্রেমটাও বাড়বে। হ্যাঁ, থাকবে, থাকা উচিত, এবং আপনি সেটা থাকাটাই চাইছেন। শ্রেয়। ঠিক ঠিক। শুভব্রত গাঙ্গুলির সাথে কথা বলছিলাম এতক্ষণ। PAIN পেন আর PEN পেন, একটা দারুণ মজার জায়গায় উনি কিন্তু ছুঁয়ে গেলেন। এটা আমাকে কিন্তু ভীষণ ছুঁয়ে গেছে, আকর্ষণ করেছে, ভালো লেগেছে। এতক্ষণ একটা দারুণ আড্ডা দাদার সাথে দিলাম। পেন নিয়ে যে এত রকম তথ্য রয়েছে, এত রকম কিছু জানা যায়, সেটা আমার অভিজ্ঞতায় খুব একটা ছিল না। তবে আজকের আড্ডা কিন্তু দাদা এখানে আমরা শেষ করছি ঠিকই, আরো একবার আপনাকে নিয়ে বসবো, আরো কিছু জানার রয়েছে আপনার থেকে। তো আজকে পেন নিয়ে, পেন এক্সপার্ট শুভব্রত গাঙ্গুলির সাথে কথা বললাম পডকাস্ট অ্যান্ড মোডের এই প্ল্যাটফর্মে। আমি বিশ্বজিৎ এতক্ষণ ছিলাম। পরের আরো অনেক পর্ব দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।